তেঁতুলতলা নামক এক গ্রামে মোহন নামে এক লোক তার স্ত্রী মনিকা এবং 2 ছেলে মেয়ের সাথে বাস করত। মোহন দিনমজুরের কাজ করে তাদের সংসার চালাতো। সে দিনমজুরের কাজ করে খুব কম টাকা পারিশ্রমিক পেত, তাতেই খুব কষ্টে বাড়ির সবার পেট চলতো। এ বাবা, এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। মনিকা, মনিকা, তুমি আমাকে ডাকলে না কেন? 9টা বেজে গেছে দেখো। 4টা থেকে কাজে না লাগলে আমাদের ঠিকাদার খুব রেগে যায়। আগের দিনই একজনকে দেরি করে আসাই তাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমার সাথেও যদি আজ এমনটাই হয় তখন কি হবে? এ বাবা, আমি তো ডেকেই গেলাম গো। তুমি চোখ খুলে বললে যে হ্যাঁ উঠছি। আমি তারপর বাসনগুলো ধুতে গিয়েছিলাম। দেখো, আমি তোমার খাবারও বেড়ে রেখেছিলাম আর তোমার টিফিনও রেডি। তুমি আবার ঘুমিয়ে পড়বে, আমি কি করে জানবো? কালকে অনেক বেশি খাটনি হওয়ায় শরীরে খুব ব্যথা মনিকা, তাই আমার ঘুম ভাঙেনি। আচ্ছা যাই হোক, আমি এবার যাই। এখন খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আবার। আরে খেয়ে যাও, অল্প করে একটু খেয়ে যাও। চলে গেল। ইট বালি পাথর বহন করার কাজে কি কষ্ট, না খেয়ে চলে গেল। এবার কাজ করবে কি করে? মোহন রাস্তা দিয়ে খুব জোরে জোরে হেঁটে যাচ্ছিল। সে মনে মনে খুব আশঙ্কা করছিল এই ভেবে যে, হে উপরওয়ালা, আমি কাজটা যেন হারিয়ে না ফেলি। আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে না হলে। বহু কষ্টে আমি সংসার চালাই। মোহন খুব দুশ্চিন্তা করতে করতে যাচ্ছিল। তখন সে হঠাৎ করে একটা মোটর বাইকের সামনে চলে আসে। তার পায়ে ও মাথায় অনেক চোট লাগে। আহ আহ আমার পা, আমি তো উঠতেই পারছি না। আমি কাজে যাব কিভাবে এবার? কাজ না করলে ওরা খাবে কি? না, আমাকে কাজে যেতেই হবে, যেতেই হবে। এই বলে মোহন রাস্তায় বসে কাঁদতে লাগে। ওদিকে মনিকা বাড়ির কাজে ব্যস্ত ছিল। পায়েল, বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় তো মা। বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশে অনেক মেঘ। পায়েল জামা কাপড় আনতে বাইরে যায়, কিন্তু সে সাথে সাথে দৌড়ে ঘরে চলে আসে। মা মা, বাবার কি হয়েছে দেখো। বাবার মাথা থেকে রক্ত বের হচ্ছে। সবাই বাবাকে ধরে ধরে নিয়ে আসছে দেখো। মনিকা পায়েলের কথা শুনে বাইরে বেরিয়ে আসে। মোহনকে গ্রামের 2জন লোক ধরে ধরে নিয়ে আসছিল। এসব কিভাবে হলো? মোহন তাকে সবকিছু জানায়। মনিকা গ্রামের একটা সরকারি হাসপাতালে মোহনকে নিয়ে যায়। আপনার ডান পায়ের হাড় ক্র্যাক করেছে, অনেক জোরে চোট লাগায় এমন হলো। আমি ওষুধ লিখে দিচ্ছি, বাইরে লাইন দিন, ফ্রিতে পেয়ে যাবেন ওষুধগুলো। আর হ্যাঁ, 1 মাস হাঁটাচলা করবেন না, বেড রেস্টে থাকবেন। রাতে মনিকা সবাইকে খেতে দেয়। কালকে ঘরে রান্না করার জন্য কিচ্ছু নেই। ছেলে মেয়ে দুটো কি খাবে? সকাল হলেই তো খেতে চাইবে। আমি বরং এই রুটিগুলো রেখে দিই, কালকে সকালে পায়েল আর বান্টিকে খেতে দেব। কি হলো মনিকা, তুমি খাচ্ছ না কেন? আমার খিদে নেই গো, পেট ভর্তি, একটুও খেতে পারছি না আমি রুটিগুলো রেখে দিচ্ছি, সকালে খেয়ে নেব। রাতে বাঞ্চি ও পায়েল ঘুমিয়ে যাওয়ার পর, আমি জানি মনিকা, তুমি ইচ্ছে করে রাতের খাবারটা খেলে না। সকালে ছেলে মেয়েদের ওটাই তুমি খেতে দেবে, তাই না? এসব আমার জন্যই হলো মনিকা। এবার কি হবে? 1 মাস আমি ঘরে বসে থাকলে আমার বাচ্চারা খাবে কি? আরে তুমি চিন্তা করছো কেন? উপরওয়ালার উপর ভরসা করো, সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি, উপরওয়ালা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এবার। সকালে মনিকা বাচ্চাদের বাসি রুটি খেতে দিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সে বাড়ি বাড়ি যায় ঘরের কাজ করার জন্য, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। মনিকা তারপর বাজারের দোকানগুলোতেও যায়, কিন্তু সবাই তাকে তাড়িয়ে দেয়। সকাল থেকে বিকেল হয়ে যায়। নিরুপায় হয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। দিদি দিদি দিদি, আমার খুব খিদে পাচ্ছে, তোর খিদে পাচ্ছে না? না ভাই, আমার তো খিদে পাইনি, সকালে রুটি খেলাম তো। সকালে তো মা আমাকে একটা রুটি দিয়েছিল। আমার খুব খিদে পাচ্ছে দিদি, আমার পেট জ্বালা করছে, আমাকে কিছু খেতে দে না। একটু দাঁড়া বান্টি,
মা তো খাবার আনতে গেছে আমাদের জন্য। মা বাড়ি আসলে আমরা খেতে পাবো। আয়, আমি তোর পেটে একটু হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি আর পেট জ্বালা করবে না। বাচ্চাদের কথা শুনে মোহন অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে থাকে। মনিকা জানালায় দাঁড়িয়ে সব দেখছিল। এসব দেখে সে আর ঘরে যাওয়ার সাহস পায় না। সে আবার কাজের জন্য বেরিয়ে পড়ে। বাড়ি থেকে অনেক দূরে সে একটা হোটেলে যায়। বাবু, আমাকে একটু সাহায্য করুন। আমার স্বামী অসুস্থ, আমার বাচ্চারা খিদের জ্বালায় ছটফট করছে। আমাকে দয়া করে কিছু খাবার দিন। আচ্ছাই মুশকিল, তোমার মতো আরো অনেকে আমার হোটেলে এসে মিথ্যে কথা বলে সাহায্য চায়। আমি সাহায্য করতে পারবো না কোনো, যাও এখান থেকে। না বাবু, আমি ফ্রিতে খাবার চাইছি না। আমি কালকে সকালে আপনার হোটেলে এসে যে কোনো কাজ করে দেব। আমি অনেক ভালো তরকারি রান্না করতে পারি। আপনি বললে আমি রান্না করে দেব, কিন্তু এখন দয়া করে আমাকে কিছু রুটি আর তরকারি দিন। শুকনো রুটি হলেও হবে। আচ্ছা নাও, কাল সকালে চলে এসো কাজ করতে, যাও এবার। মনিকা খুব খুশি হয়। রুটি তরকারি নিয়ে এসে সে মোহন ও বাচ্চাদের খেতে দেয়। বাচ্চারা খাবার দেখে অনেক খুশি হয়। মনিকা মোহনকে সব খুলে বলে। জানালার বাইরে থেকে হোটেলের মালিক বীরেন বাবু চোখে জল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ইস, কি অবস্থা! আমি শুধু শুধু অবিশ্বাস করে দেখতে এলাম এদের। এত কষ্ট পাচ্ছে এরা, আমার খুব খারাপ লাগছে। আমার একটু বেশি খাবার দেওয়া উচিত ছিল। পরের দিন সকালবেলা, বাচ্চারা, আমি কাজে যাচ্ছি। বিকেলে আমি তোমাদের জন্য খাবার আনবো। বাবাকে খাবারের জন্য বিরক্ত করবে না কিন্তু। মা, আমি সকালে তো কিছু খাইনি, বিকেল পর্যন্ত আবার না খেয়ে থাকতে হবে কালকের মতো। আমার খুব খিদে পায় মা। বান্টি, আমি তোকে খাবার দেব। মা, তুমি যাও এবার। ঘরে অন্যের কোনো দানাই ছিল না। পায়েল বান্টিকে মিথ্যে আশ্বাস দিয়ে শান্ত করছিল। মনিকার কাছে কোনো জবাব ছিল না। সে চোখে জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তখনই, বাচ্চারা, তোমাদের না খেয়ে থাকতে হবে না। এই দেখো, আমি তোমাদের জন্য খাবার এনেছি, এই নাও। বাবু, আপনি এখানে? হ্যাঁ, আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না। আজ থেকে তোমাদের পরিবারের জন্য 3 বেলা করে খাবার আমার হোটেল থেকে আসবে, আর আমার হোটেলে রান্নার জন্য আলাদা করে পারিশ্রমিকও পাবে। আমি জানি গরিবদের খিদে কাকে বলে, আমি খুব ভালো করেই বুঝি। আমি ছোটবেলায় দিনের পর দিন না খেয়েই কাটাতাম। খুব কষ্টে আমি হোটেলটা খুলেছি। আমি চাই না আমার মতো তোমরাও না খেয়ে থাকো। বাবু, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। মনিকা খুব খুশি হয়। সে হোটেলে তরকারি রান্না করা শুরু করে। মোহনও সুস্থ হয়ে উঠে অন্য একটা কাজ পেয়ে যায়। তারা তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করে। তারপর সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।